হ্যালো সবাইকে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অদ্ভুত ঐতিহাসিক বৈপরীত্যের গল্প জানব, যা শুনলে আপনি হয়তো রীতিমতো চমকে উঠবেন। আজ আমরা এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি, যিনি পৃথিবীর দুই প্রান্তে সম্পূর্ণ দুটি ভিন্ন বাস্তবতায় বেঁচে আছেন। একদিকে তিনি পরম পূজনীয় আর অন্যদিকে চরম অবহেলিত। হ্যাঁ, কথা হচ্ছে বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালকে নিয়ে। তার এই অদ্ভুত ডুয়াল লিগেসি বা দ্বৈত উত্তরাধিকার কিভাবে তৈরি হলো, চলুন আজকের এই আয়োজনে সেটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। শুরুতেই একটু ভেবে দেখুন তো, আকাশ পাতাল তফাৎ বলতে আসলে কি বোঝায়। একদিকে রয়েছে জাপান, সেখানকার কিয়োটো এবং ইয়াসুকুনিতে এই মানুষটির সম্মানে বিশাল আকারের সব স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। তাকে আক্ষরিক অর্থেই সম্রাটের সমতুল্য সম্মান দেওয়া হয়। আর ঠিক তার বিপরীতে বাংলাদেশের কুষ্টিয়ায় তার নিজের জন্মভূমি, সেখানে তার শৈশবের বাড়িটি আজ কেবলই এক ধ্বংসস্তূপ, যা আবার অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। যে মানুষটি ভিনদেশে এতখানি পূজনীয়, তিনি নিজের জন্মস্থানে এতটা চরম অবহেলার শিকার। এই অবিশ্বাস্য বৈপরীত্যটাই আসলে আমাদের আজকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। পর্ব ১, একজন শ্রদ্ধেয় অথচ বিস্মৃত ব্যক্তিত্ব। তো এই বিস্ময়কর মানুষটির শুরুটা কোথায়? গল্পটা শুরু হচ্ছে ১৯ শতকের শেষের দিকে। কুষ্টিয়ার শালিমপুর গ্রামে বিপিন বিহারীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন। একেবারে সাধারণ স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ১৯০৭ সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তার কেরিয়ারের গ্রাফটা দেখলে আপনি অবাক হবেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন, পরবর্তীতে উপাচার্যের দায়িত্বও পালন করলেন। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের একজন সম্মানিত বিচারপতি হিসেবেও তিনি নিয়োগ পেলেন। আর তার জীবনের সবচেয়ে বড় মোড়টা আসে ১৯৪৬ সালে। ওই বছর তিনি ভারতের প্রতিনিধিত্ব করতে সরাসরি টোকিও ট্রায়ালসে বিচারক হিসেবে নিযুক্ত হন। কুষ্টিয়ার শালিমপুরের মতো একটি ছোট্ট গ্রাম থেকে আন্তর্জাতিক বিচারালয়, উত্থানটা আসলেই অনুপ্রেরণাদায়ক, তাই না? পর্ব ২, টোকিও ট্রায়ালস এবং ঐতিহাসিক ভিন্ন মত। এই আন্তর্জাতিক নিয়োগের ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু ক্লিয়ার করা দরকার। ১৯৪৬ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। সে সময় ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট গঠিত হয়, যা সবার কাছে টোকিও ট্রায়ালস নামেই বেশি পরিচিত। বিশ্বযুদ্ধের সময় জাপানি সাম্রাজ্যের নেতাদের বিরুদ্ধে যেসব যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, সেগুলোর বিচারের জন্যই মূলত এই ট্রাইব্যুনালটি ডাকা হয়েছিল। বিশ্ব রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে বসে একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা তখন ছিল চরম স্পর্শকাতর একটা ব্যাপার। আর ঠিক সেখানেই ডক্টর পাল এক অভাবনীয় কাজ করে বসলেন। টোকিও ট্রায়ালসে অন্যান্য বিচারপতিদের সিদ্ধান্তের একেবারে বিপরীতে গিয়ে তিনি একটি ভিন্ন মতের রায় বা ডিসেন্টিং ভার্ডিক্ট দিয়ে বসলেন। তিনি তার ঐতিহাসিক রায়ে শক্ত যুক্তি দেখিয়েছিলেন যে অভিযুক্ত জাপানি নেতারা দোষী নন বা নট গিলটি। তার এই সাহসিকতাপূর্ণ এবং সম্পূর্ণ ভিন্নমুখী আইনি অবস্থানই মূলত জাপানের ইতিহাসে তার জন্য চিরস্থায়ী এক সম্মানের আসন নিশ্চিত করেছিল। পর্ব ৩, জাপানে প্রাপ্ত সর্বোচ্চ সম্মাননা। জাপানে তাকে ঠিক কতটা সম্মান দেয়া হয় সেটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। ১৯৬৬ সালে জাপানের তৎকালীন সম্রাট হিরোহিতো নিজে তাকে জাপানের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ফার্স্ট ক্লাস অর্ডার অফ দ্য সেক্রেট ট্রেজারে ভূষিত করেন। এখানেই শেষ নয়, কিয়োটোর রিওজেন কান্নুন এবং ইয়াসুকুনি শ্রাইনে তার জন্য নিবেদিত বিশাল বিশাল স্মৃতিস্তম্ভ রয়েছে। এমনকি জাপানে তার নামে রীতিমতো স্মরণিকার স্মরণী বা অ্যাভিনিউ পর্যন্ত রয়েছে। পরবর্তীতে নিহন বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রিও প্রদান করে। একজন বিদেশি বিচারকের প্রতি খোদ জাপানের সম্রাট থেকে শুরু করে সাধারণ মানুষের এমন বিপুল শ্রদ্ধা ইতিহাসে সত্যি খুব একটা দেখা যায় না। পর্ব ৪, এক অবহেলিত জন্মস্থান। কিন্তু এবার যদি আমরা বাস্তবে ফিরে আসি, বর্তমান কুষ্টিয়ার শালিমপুরে তার সেই পৈতৃক ভিটেমাটির দিকে তাকালে বুকটা হু হু করে ওঠে। কিছু স্থানীয় দখলদার জায়গাটি সম্পূর্ণ অবৈধভাবে দখল করে নিয়েছে। ডক্টর পালের শৈশবের সেই বাড়ির ধ্বংসাবশেষের ওপর এখন রীতিমতো গড়ে উঠেছে দখলদারদের নতুন সব ঘরবাড়ি। আন্তর্জাতিক অঙ্গনে যিনি এত বড় মাপের একজন মানুষ, নিজের জন্মভূমিতে তার স্মৃতিচিহ্নগুলো এভাবেই অবহেলায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এ নিয়ে স্থানীয় গ্রামবাসীদের একটা আক্ষেপের কথা এখানে না বললেই নয়। তারা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে জাপানে এত উচ্চ সম্মানিত একজন মানুষ ঠিক সেই গ্রামে সম্পূর্ণ বিস্মৃত যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
এই একটা কথার ভেতর দিয়েই শালিমপুরের সাধারণ মানুষদের সেই চাপা দীর্ঘশ্বাসটা টের পাওয়া যায়। যারা ডক্টর রাধা বিনোদ পালের আসল ঐতিহাসিক গুরুত্বটা বোঝেন, তারা প্রতিদিন এই ধ্বংসস্তূপ দেখে এক ধরনের কষ্ট নিয়েই বেঁচে আছেন। পর্ব ৫, ম্লান হয়ে আসা এক স্মৃতি সংরক্ষণের লড়াই। তবে আশার কথা হলো, বিস্মৃতির এই স্রোতের বিরুদ্ধে স্থানীয়রা কিন্তু হাল ছেড়ে দেননি। তারা ধাপে ধাপে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রথমত, তারা নিজেদের উদ্যোগেই এখন ডক্টর পালের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করছেন, জনসচেতনতা বাড়ানোর জন্য নিয়মিত বিভিন্ন সভা সমাবেশ করছেন। আর শুধু নিজেদের ভেতরই নয়, ন্যায় বিচারের আশায় তারা জেলা প্রশাসক, ইউএনও এবং জেলা চেয়ারম্যানের কাছে রীতিমতো আনুষ্ঠানিক আবেদনও জমা দিয়েছেন। এই তৃণমূল পর্যায়ের লড়াইটাই প্রমাণ করে যে সাধারণ মানুষ চাইলে হারানো ইতিহাস পুনরুদ্ধারের চেষ্টা অন্তত শুরু করা যায়। তাদের দাবিগুলো কিন্তু খুব স্পষ্ট এবং যৌক্তিক। প্রথম এবং প্রধান দাবি হল, ওই পৈতৃক সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের অবিলম্বে উচ্ছেদ করতে হবে। দ্বিতীয়ত, উদ্ধারকৃত সেই জমিতে ডক্টর রাধা বিনোদ পালের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে সেটা কোনো স্কুল বা কলেজ, প্রতিষ্ঠা করতে হবে। এবং সবশেষে তার সেই বিশাল আন্তর্জাতিক অর্জনগুলোকে সম্মান জানাতে স্থানীয়ভাবে একটি নিবেদিত স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। আসলে এগুলো তো শুধু ইট পাথরের দাবি নয়, এগুলো হলো একটা পবিত্র স্থানকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার লড়াই। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আন্তর্জাতিকভাবে এত সমাদৃত এই আইনবিদের জন্মভূমি কি শেষ পর্যন্ত তার এই হারানো ইতিহাসটুকু উদ্ধার করতে পারবে, নাকি শালিমপুরের ওই জবরদখল হয়ে থাকা ধ্বংসস্তূপটি হয়ে থাকবে তার একমাত্র স্থানীয় স্মৃতিস্তম্ভ? ইতিহাসের পাতাগুলো কখনো কখনো বড়ই অদ্ভুত আর ভঙ্গুর হয়, তাই না? বিষয়টি নিয়ে একটু ভেবে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।